নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, পথের কথা। আজকের ষষ্ঠ ও শেষ পর্ব, চক্রধরপুর। বেড়ানোর নেশাটা আমার বাল্যকাল হইতেই আছে বলিলেই হয়। সে আজ প্রায় 8 বৎসর অতীত হইল। একদিন পূজার কিছু পরে বাড়িতে বসিয়া আছি, মনে বড় সুখ নাই। সঙ্গী অভাবে সে বৎসর কোথাও বেড়াইতে যাওয়া হয় নাই। মন ফসফস করিতেছে। সহসা খেয়াল চাপিল, আর অযথা অলসের মতো বসিয়া বসিয়া সময় কাটানো ভালো লাগে না। যেখানে হোক একদিকে যাওয়া যাক। তার পরদিন বেলা 12টার সময় বাড়ি হইতে রওনা হইলাম। তখনকার দিনে বেলা 1:30টার সময় বম্বে মেল ছাড়িত। আমার কেমন স্বভাব, পূর্ব হইতে কোথায় যাইব তাহার বড় ঠিক করিতে পারি না। সুতরাং স্টেশনে আসিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া পুরুলিয়ার একখানি টিকিট কিনিলাম। আসবাবপত্রগুলি লইয়া গাড়িতে গিয়া আশ্রয় গ্রহণ করিলাম। খড়গপুর পর্যন্ত আমার পূর্বে দেখা ছিল, বিশেষ নূতন বলিয়া মনে হইল না। মান্দ্রাজ মেলের মতো এ গাড়িতে যদিও উড়িষ্যা যাত্রীদিগের ঠেসাঠেসি বা ঠেলাঠেলি হয় না, তবে মারাঠা, তেলুগু, সাঁওতালি, নাগপুরীর ভিড় যে কম হয় তাহাও নয়। মান্দ্রাজ মেলের আরোহীদিগের কথোপকথন তবু কতকটা বুঝিতে পারা যায়। বম্বে মেলের আরোহীগণের কথা বিন্দু বিসর্গ উপলব্ধি করা যায় না। বোবার মতো মুখ বুজিয়া গাড়িতে বসিয়া থাকিতে হয়। ইহাদের ভিতর যারা একটু ভদ্র বেশধারী, তাহারা তবু ইংরেজিতে 2-1টা কথা জিজ্ঞাসাবাদ করিয়া থাকে। খড়গপুর আসিয়া গাড়ি দক্ষিণ দিকে বাঁকিল। এখান হইতে আরেকটি স্বতন্ত্র লাইন মেদিনীপুর অভিমুখে গিয়াছে। সারদিয়া ঝাড়গ্রাম পার হইবার পর হইতে কেবল সবুজ শাল তরুশ্রেণীর ভিড় দেখা যাইতে লাগিল। এত নিবিড় শালবৃক্ষের জঙ্গল ইহার পূর্বে আর কোথাও দেখি নাই। যাহা কখনো দেখা থাকে না, তাহা যখন প্রথম দেখা যায়, তখন সে দ্রষ্টব্য যদি সামান্য বা সাধারণ হয়, তথাপি কেমন হৃদয় মন হরণ করে। শালবনের মধ্যে প্রাচীন বৃক্ষ বড় দৃষ্ট হইল না। অনেক স্থলের জঙ্গল প্রায় পরিষ্কার করা হইয়াছে। রাশি রাশি বৃক্ষ কাটিয়া কোথাও বড় বড় স্তূপ করিয়া রাখা হইয়াছে। এই অঞ্চল হইতে কাঠ নানা দিকে চালান দেওয়া হয়। কাঠের ব্যবসা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করা যায়। ঝাড়গ্রামের পর হইতে পথটি বড়ই পর্বতময়। রেলের 2 ধারে কেবল পাহাড় আর বড় বড় ঘন অরণ্য। গাড়ি ঘাটশিলার নিকটবর্তী হইতেই সন্ধ্যা হইয়া আসিল। সেই প্রদোষের প্রশান্ত দৃশ্য আজও যেন সেদিন দেখিয়াছি বলিয়া মনে হয়। গাড়ি উদ্দাম গতিতে ছুটিয়াছে। পর্বতগুলিও যেন রেশারেশি করিয়া সঙ্গে সঙ্গে ছুটিয়াছে। মাঝে মাঝে পর্বতশ্রেণী দূরে পিছাইয়া পড়িতেছে, আর ঘন শ্যামল নিবিড় তরুশ্রেণী তাহাদের কোলে ভাসিয়া উঠিতেছে। গগনের সীমায় আবিরের রক্তিম আভা। কোথাও সমতল ভূমি ক্রমে ক্রমে উঁচু হইয়াছে। তাহার ওপরকার বৃক্ষরাজিও স্তরে স্তরে ছোট হইতে বড় দেখাইতেছে। মনে হয় কোনো সুনিপুণ চিত্রকর বা শিল্পী বহু যত্ন আয়াস অবলম্বনে তাহাদের সুশৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিয়াছে। গাড়ির শব্দে শিখিনীর দল উড়িয়া তরু শাখায় বসিতেছে। কোথাও 2-1টি সন্ত্রস্ত হরিণ শিশু দলভ্রষ্ট হইয়া চকিত দৃষ্টিতে চাহিয়া আছে। এই সকল মনোরম দৃশ্যাবলী অবলোকন করিতে করিতে সুবর্ণরেখা অতিক্রম করিয়া শিন্নিশির কাছাকাছি হইলাম। গাড়িতে বসিয়া বসিয়া পথে প্রান্তরে সন্ধ্যার আহ্বান অনুভব করিলাম। সমস্ত প্রকৃতি সন্ধ্যা সতীকে সাদরে বরণ করিল। শঙ্খ ঘণ্টা কিছুই বাজিল না, কুলবধূ প্রদীপ দেখাইল না। তবুও সরল শান্ত জনহীন নিস্তব্ধতার মধ্যে সন্ধ্যা আসিয়া ধরা দিল।
সিডনিতে পৌঁছিয়া শুনিলাম আমাকে পুরুলিয়ার জন্য এখানে গাড়ি বদল করিতে হইবে। সিডনি স্টেশনটি দিগন্তব্যাপী, প্রান্তরের মধ্যে। একজন তেলেগু স্টেশন মাস্টার, একজন তার ও টিকিটবাবু আছে। মনে হইল ইহারাই এখানকার সর্বস্ব। কোনো প্রকার অপেক্ষা করিবার মতো স্বতন্ত্র ঘর নাই। প্ল্যাটফর্মের ওপর দুইখানি বেঞ্চ, তাছাড়া আর বড় কিছু দেখিলাম না। জানিলাম পুরুলিয়ার গাড়ি রাত্রি 12টার সময় আসিবে। ততক্ষণ আমাকে এই মুক্ত প্ল্যাটফর্মে অপেক্ষা করিতে হইবে। রাত্রি 12টা পর্যন্ত এই ভয়সংকুল স্থানে অপেক্ষা করিতে সাহসে কুলাইল না। স্টেশন মাস্টারকে অনেক অনুনয় বিনয় করিলে রাত্রি 12টা পর্যন্ত এরূপ স্থানে অপেক্ষা করাও বিপজ্জনক বিবেচনা করিয়া তিনি চক্রধরপুর পর্যন্ত একখানি টিকিট দিলেন। বলিলেন, ওখান হইতে রাত্রি 8:30 বা 9টার সময় পুরুলিয়ার গাড়ি ছাড়ে। ধন্যবাদ দিয়া টিকিটখানি হাতে লইয়া ছুটিয়া গিয়া সেই গাড়িতে পুনরায় উঠিলাম। গাড়িতে এই সময় একজন মহারাষ্ট্রীয় ভদ্রলোকের সহিত আলাপ হইল। তিনি রায়পুরের অন্তর্গত কোনো এক স্থানের জমিদার। লোকটির ললাটে রক্তচন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, পরিধানে রক্তবর্ণ চেলি। তাহাকে দেখিলে বেশ ভক্তি হয়, আলাপ করিতে আপন হইতে ইচ্ছা হয়। তিনি কথায় কথায় নানা শাস্ত্রগ্রন্থ হইতে উদাহরণ উদ্ধৃত করিতেছিলেন। ধার্মিক বলিয়া নিজেকে প্রতিপন্ন করিবার জন্য যে এইরূপ করিতেছিলেন তাহা কিছুতেই বলিতে পারি না। তাহার কথাবার্তায় বুঝলাম তিনি বেশ ভক্ত। তিনি দেখিতে বেশ সুন্দর, তপ্ত কাঞ্চনের মতো গৌরবর্ণ, মাথার 2-1 গাছি কেশ শুভ্র হইতে সবেমাত্র শুরু করিয়াছে। তাহা যেন গাঢ় কৃষ্ণ মেঘের মধ্যে 2-1খানি খণ্ড সাদা মেঘ। তিনি বলিলেন, আমার বয়স 51 বৎসর। আজ 1 বৎসর যাবৎ নানা তীর্থ ভ্রমণ করিয়া বেড়াইতেছি। শাস্ত্রে লেখা আছে 50-এর পর বনে গমন করাই বিধেয়, কিন্তু আমরা সংসারী জীব, তাহা আর পারি কই। বরং দেখা যায় 50-এর পর হইতেই সংসারের মায়া অধিক জমাট বাঁধিতে শুরু করে। আমি বলিলাম, সে কথা ঠিক। তিনি উত্তর করিলেন, শুধু ঠিক নয়, বর্ণে বর্ণে সত্য। সংসারের সমস্ত খুঁটিনাটি যেন সর্বদিক দিয়াও বার্ধক্যের দৃষ্টি এড়াইতে পারে না। সামান্য তুচ্ছ জিনিসকে এই সময়ে বড় করিয়া দেখিবার অবসর বোধ হয় সারা জীবনের মধ্যে আসে। আপনি কি করেন? সামান্য জমিদারি আছে, তাহাতেই একরকম বেশ চলিয়া যায়। আমার একটি ছেলে বড় হইয়াছে, তাহারই হাতে বিষয়কর্ম ছেড়ে দিয়ে 50-এর পর বনে না গিয়া তীর্থে তীর্থে ভগবানের নাম করে ঘুরে বেড়াচ্ছি। কতদিন বাড়ি থেকে বেরিয়েছেন? 1 বৎসর। ইচ্ছা আছে আরও 2 বৎসর পরে একবার বাড়ি ফিরিব। আপনি দেখছি এমনি করে করেই মায়া কাটাচ্ছেন। তিনি নিরুত্তর হইয়া রহিলেন। অনেকক্ষণ পরে বলিলেন, আমার মনে মনে একটি সংকল্প আছে, কিন্তু তাহা পূর্ণ হইবার কোনো সম্ভাবনা দেখি না। আমাদের দেশে একটি ছোটোখাটো বিদ্যালয় স্থাপন করা। সমস্ত ব্যয়ভার বহন করিতে প্রস্তুত আছি, যাহাতে লোকগুলি কিছু লেখাপড়া শিখিতে পারে। একজন বাঙালি পাইলেই বেশ সুবিধা হয়। আমি বলিলাম, সংবাদপত্রে বিজ্ঞাপন দিন। এত দূরে কি কেউ আসিতে শিকার পাইবেন? তা সত্য, কিন্তু চেষ্টা করিতে দোষ কি? আজকাল সংসার ত্যাগ করিয়া একা দেশে দেশে আনন্দিত অন্তরে ঘুরিয়া বেড়াইতে পারে এমন লোক যে আছে ভাবিয়া বড়ই আনন্দিত হইলাম। তারপর তাহার সহিত নানা দেশের গল্প হইতে লাগিল। গাড়ির এই লোকটির কথা সংসারের নিত্য অভাব অভিযোগের মধ্যেও স্মরণ করিলে একটু তৃপ্তি পাই। রাত্রি আন্দাজ 7:30টার সময় চক্রধরপুরে গিয়া উপস্থিত হইলাম। অপরিচিত স্থান, কাহারও সহিত জানাশোনা নাই। গাড়িতেও কোনো বাঙালি যাত্রী ছিল না। এখানে অবতরণ করিলে কাহারও সাক্ষাৎ লাভ অদৃষ্টে ঘটিল না। বেশ যেন একটা অভিনব অভিযান হইয়া পড়িল। সাহেব সুবোধের এখানে রাত্রিভোজ সমাপন হয়। তাহারা আহারে উপবেশন করিয়া কলের পুতুলের মতো নীরবে কাটা চামচে নাড়িতে লাগিলেন। যাহার হস্ত ক্ষিপ্র গতিশীল, তাহার কাটা বা চামচে
প্লেটের সংস্পর্শে ঠুংঠাং শব্দ তুলিতেছিল। বড় আশ্চর্যের বিষয়, কাহারও মুখে কথাটি নাই। সুশীল বালকের মতো যাহা পায় তাহাই খায়। খানসামাগুলিকে ধন্যবাদ দিই, তাহাদের মুখে কথাটি পর্যন্ত নাই। পরিবেশন কার্যে যে তাহারা অপরিসীম দক্ষতা লাভ করিয়াছে তাহার কিছুমাত্র সন্দেহ নাই। আমি একজন মেঠাইওয়ালার সন্ধানে কলম্বাস হইতে কোনো অংশে পরিশ্রমের ত্রুটি করি নাই, কিন্তু দুর্ভাগ্যবশত কাহারও সাক্ষাৎ মিলিল না। এই অঞ্চলের লোকগুলির কথাও ছাই বুঝিতে পারি নাই। অনেক কষ্টে এইটুকু বুঝিলাম, বাজার ভিন্ন কোথাও কিছু পাওয়া যায় না। বাজার স্টেশন হইতে 1 মাইল পথ। স্টেশনের আলো ধীরে ধীরে নেবাইয়া দিল। রেল কর্মচারীরা একে একে স্ব বাসায় ফিরিল। স্টেশনটি বিজয়ানিশীর মতো ক্রমে ক্রমে নীরব হইয়া আসিল। লোকজনের কোলাহল মৃদু হইতে ক্ষীণ, ক্ষীণ হইতে ক্রমে ক্রমে আর শ্রুত হইল না। বড়ই ফ্যাসাদে পড়িলাম। কি করা যায় ভাবিতে লাগিলাম। কনকনে ঠান্ডা হাওয়ায় জমিয়া যাইবার ভয় হইল। এত শীঘ্র শীঘ্র এদিকে যে শীত পড়ে তাহা জ্ঞাত ছিলাম না। কি মুশকিলেই পড়িলাম। জিনিসপত্র লইয়া এখন যাই কোথায়? আমার পক্ষে পুরুলিয়া ও চক্রধরপুর উভয়ই সমতুল্য, কারণ কোনো স্থানেই কেহ আমার আগমনকে আগ্রহের সহিত প্রতীক্ষা করিতেছিল না। অতএব এই রাত্রিতে পুরুলিয়া গিয়াই বা লাভ কি? চক্রধরপুর স্টেশনের প্ল্যাটফর্মটি দীর্ঘে প্রায় 1/2 মাইল হইবে। চারিদিকে প্রকাণ্ড তরুরাজি। বৃক্ষগুলি 2-4 বর্ষের নয়। তাহাদের অনুমান হয় বয়স অনেক হইয়াছে। স্টেশনটি আধুনিক। যে তরুগুলি সমশ্রেণীভুক্ত হইয়া প্ল্যাটফর্মে থাকিবার সৌভাগ্য লাভ করিয়াছে, তাহারাই নূতনের পক্ষে পুরাতনের সম্বন্ধকে দৃঢ়রূপে বাঁধিয়া রাখিয়াছে। যথার্থই নূতনের কোলে এই পুরাতনগুলিকে বড় সুন্দর মধুর বোধ হইল। বিছানাপত্র টানিয়া একখানি বেঞ্চের নিকট হাজির করিলাম। মনে হইল এবারকার যাত্রাটা বড়ই অশুভ। এই সময় পুরুলিয়ার গাড়ি আসিয়া প্ল্যাটফর্মে লাগিল। তাহা একখানি মালগাড়ি বলিলে অত্যুক্তি হয় না। 2খানি মাত্র 3য় শ্রেণীর গাড়ি ইহার সঙ্গে সংযুক্ত করা হইয়াছে। তাহাতে আবার সেদিন গাড়িতে মোটেই আলো ছিল না। আমার কেমন পুরুলিয়া যাইতে মন সরিল না। গাড়ি যথাসময়ে ছাড়িয়া দিল। তখন অন্ধকার ও পাহাড় এক হইয়া গিয়াছে। এই সময় দেখিলাম একটি ভদ্রলোক লণ্ঠন হাতে করিয়া প্ল্যাটফর্মের অভিমুখে অগ্রসর হইতেছেন। তিনি স্টেশনে আসিয়া পার্সেল অফিসের দিকে গেলেন। বোধ হইল তিনি বাঙালি, কিন্তু অন্ধকারে মুখখানি ভালো দৃষ্ট হইল না। ভাবিলাম আজ ইহারই অতিথি হওয়া যাক। তিনি বাহিরে আসিলে অমনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলাম, আপনি কি রেলে কর্ম করেন? না বলিয়া তিনি লণ্ঠন উঁচু করিয়া আমার মুখের উপর ধরিতেই আমি বিস্মিত হইয়া বলিয়া উঠিলাম, এ কি বিনোদ নাকি? তুমি এখানে? মেলে এসেছি, কিন্তু তুমি এখানে আছো তা তো জানি না। মনে মনে ভাবিলাম এ যেন ঠিক উপন্যাস হয়ে গেল। কিন্তু অনেক সময় বাস্তব সত্য এমন অপ্রত্যাশিতভাবে আসিয়া পরস্পর দেখা দেয় যে তাহা সত্য হইলেও লোকের মনে উপন্যাসের মতো কল্পিত দৃশ্যই জাগাইয়া তোলে। শুনিলাম সে কোনো ইংরাজ কোম্পানির গালার কারখানার ছোট বাবু। এখানে আজ 6 মাসাধিক কাল অবস্থান করিতেছে। রেলওয়ের একটি কুলির মাথায় সমস্ত জিনিসপত্র দিয়া তাহার সমবিব্যাহারে বাসায় চলিলাম। পথে যাইতে যাইতে বিনোদ নানা প্রকার প্রশ্ন করিতে শুরু করিল। স্টেশন হইতে তাহার বাসা প্রায় 1 মাইল দূর। রাত্রিতে এখানে বড় লোকজন চলে না। দূরে সাহেবদের বাংলায় আলো জ্বলিতেছে। তাহার রশ্মি বাতায়ন পথ দিয়া গাছের মাথায় কোথাও বা পথের ওপর আসিয়া পড়িয়াছে। স্টেশন হইতে রাস্তাটি বেশ সরল ও সুন্দর। 2 ধারে ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষরাজি। বিনোদ সহসা বলিয়া উঠিল, ওহে, এখানে বড় সাপের উপদ্রব। প্রায় সকালে বেড়াতে আসিয়া দেখি পথের ওপর কত সাপ গাড়ির চাকার চাপে মরিয়া আছে, আর এক প্রকার বিচ্ছু দেখা যায়। সেগুলি একবার দংশন করিলে জীবনের আশা থাকে না। আমি বলিলাম, বলো কি, এমন স্থানে তোমরা কেমন করে রয়েছ? বিনোদ হাসিয়া কহিল, উদরের জ্বালায়।
নইলে এ বনবাসে আর কার স্বাদ? দেশের গুণ কত, তরি তরকারি তো কিছুই পাওয়া যায় না, আলু একটা উপাদেয় আহার্য হইয়া দাঁড়াইয়াছে, তাহাও দুর্মূল্য। সাপের কথা শুনিয়া মন অত্যন্ত খারাপ হইয়া গেল। চলিতে যেন বাধো বাধো ঠেকিতে লাগিল। প্রতি মুহূর্তেই মনে হইতেছিল, এইবার বুঝি সাপের ঘাড়ে পা দিলাম। এতক্ষণ বেশ যাইতেছিলাম, কিন্তু সাপের উপদ্রব শুনিবার পর হইতে আতঙ্কে ও আশঙ্কায় চরণ জড়াইয়া আসিতেছিল। বাসায় পৌঁছিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বিনোদের বাসা গালার কারখানার মধ্যেই। এই কারখানার অল্প দূরে তখন অন্ধকার রাশি জমিয়া আকাশ পর্যন্ত গিয়া ঠেকিয়াছে। অনুসন্ধানে জানিলাম ওটি একটি পাহাড়। সে রাত্রি আহারাদির পর অনেকক্ষণ পর্যন্ত গল্প চলিল। প্রভাতেই বেড়াইতে যাইতে হইবে, সুতরাং সকালে সকালে শয়ন করিলাম। খুব সকালেই আমার নিদ্রা ভাঙিয়া গেল। বাইরে আসিয়া প্রভাতে প্রথম যে দৃশ্য অবলোকন করিলাম তাহা বর্ণনা করা এক প্রকার অসম্ভব। চতুর্দিকে কালো কালো পাহাড় শ্রেণীবদ্ধভাবে চলিয়া গিয়াছে। এই স্থানটিকে যেন পর্বতমালার চক্রাকারে বেষ্টন করিয়া রহিয়াছে। তাহাদের মস্তকের ওপর নীল নির্মেঘ অনন্ত আকাশ চন্দ্রাতপ রূপে শোভা সম্পাদন করিয়াছে। মধ্যে এই সমতল ভূমিটি প্রকৃতির প্রাঙ্গণ বা রঙ্গভূমি বলিয়া মনে হইল। বেশ স্নিগ্ধ বাতাস আসিতেছিল। জনকোলাহলবিহীন স্থানটি পক্ষীকুলের মধুর প্রভাতী গানে মুখর হইয়া উঠিয়াছিল। অদূরে সাহেবদের বাংলাগুলি যেন ছবির মতো সুন্দর দেখাইতেছিল। আজিকার প্রভাত যেন সর্বদিক হইতে আমাকে স্নেহ কোমল আকর্ষণে প্রকৃতির শান্তিপূর্ণ বক্ষে টানিতেছিল। আজিকার জাগা অনেক দিনকার নিদ্রাঘোর আচ্ছন্ন আখিতে নূতন দৃষ্টিশক্তি আনিয়া দিল। আকাশে বাতাসে মেঘে পাহাড়ে বৃক্ষে লতায় চারিদিকে প্রভাত আপনার পরিপূর্ণ সৌন্দর্য লইয়া জাগিয়া উঠিয়াছে। এই মনোরম দৃশ্য নিরীক্ষণ করিলে স্বভাবতই মনে অপূর্ব হর্ষ, আনন্দ, বল ও শক্তি সঞ্চারিত হইতে থাকে। দেখিতে দেখিতে মুগ্ধ হইয়া গেলাম। এই সময় প্রায় 200 কোল নারী ও পুরুষ সেই গালার কারখানার মধ্যে আসিয়া উপস্থিত হইল। পুরুষদের গাত্র অনাবৃত, জানুর ওপর হইতে একখানি কৌপিন অপেক্ষা কিঞ্চিত বড় বস্ত্র লজ্জা নিবারণ করিতেছে। তাহাদের মস্তকের কেশ তৈলহীন, রুক্ষ, বক্ষ ও বাহু বিশাল ও বলিষ্ঠ। কাহারো কাহারো কানে ছোট ছোট কর্ণাভরণ, কাহারো কাহারো গলায় পুঁথির মালা। রমণীদের পরিধেয় বস্ত্র পুরুষদের অপেক্ষা কিছু বড়, কোনো মতে বক্ষের ওপর পর্যন্ত আসিয়াছে। তাহারা মাথায় কাপড় দেওয়ার মধ্যে লজ্জার কোনো গতিবিধি দেখিতে পায় না। সকলের হাতে প্রায় কাচের চুড়ি, কানে কাহারো কাহারো সোনার দুল। অধিকাংশই কাচের নীল সবুজ দুলেই সম্পূর্ণ সুখী বলিয়া মনে হইল। তাহাদের ভিতর বড় লজ্জা দেখিলাম না। স্বামী স্ত্রীতে উভয়েই মজুরি করিতে আসিয়াছে। শুনিলাম স্ত্রী লোকেরা পুরুষদের অপেক্ষা অধিক পরিশ্রম করিতে সক্ষম। তাহাদের রোজ পুরুষদের অপেক্ষা কিছু বেশি। তাহারা চোর নয়, অত্যন্ত সরল ও বিশ্বাসী। বিনোদ আসিয়া ইহাদের হাজিরা লইতে আরম্ভ করিল। যখনকার কথা বলিতেছি তখন সবেমাত্র বৎসরাধিককাল কুটি হইয়াছে। তাহাদের নামগুলি প্রায় হিন্দু দেবদেবীর নাম লইয়াই, কামিনী, পার্বতী, ইন্দিরা, লক্ষ্মী, পুরন্দর, গণেশ, কার্তিক, কুবের ইত্যাদি। একধারে রমণীরা সার দিয়া দাঁড়াইল, অপর পার্শ্বে পুরুষগুলি শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইল। এইরূপ প্রথা তাহারা এই কুঠির সংস্পর্শেই শিক্ষালাভ করিয়াছে। যখন নাম ডাকা আরম্ভ হইল তখন আমি হাস্য সংবরণ করিতে পারিলাম না। কেহ বলিতেছিল উপা, কেহ অনেক কষ্টে উপথি পর্যন্ত বলিয়া পরিত্রাণ লাভ করিতেছিল, কেহ বা এই 1 বৎসরের ভিতর কথাটি এখনও ভালো করিয়া মাথায় আনিতে পারে নাই। সুতরাং সেইরূপ লোকদের পালা আসিলেই তাহারা অধরষ্ট নাড়িয়া সারিয়া দিতেছিল। বুঝিলাম তাহাদের চাকরির মধ্যে যদি কিছু কঠিন ও কষ্টকর থাকে তবে এই উপস্থিত অনুপস্থিত বলার মধ্যেই। হাজিরা লওয়া হইলে তাহারা স্ব নির্দিষ্ট কাজে গিয়া যোগ দিল। প্রাতরাশ সমাপন করিয়া বেড়াইতে বাহির হইলাম।
ফ্যাক্টরি হইতে অল্প দূরে স্টেশনের রাস্তাটি। এই রাস্তাটি বরাবর চাইবাসা গিয়াছে। পুষ্পুস বা ঘোড়ার গাড়ির সাহায্যে চাইবাসা গমনাগমন করিতে হয়। এখান হইতে চাইবাসা 15 মাইল দূর। রাস্তার দুই ধারে পাহাড় আর জঙ্গল। পথে বাহির হইয়া দেখিলাম ক্ষেত্র সকল শস্য শ্যামল। জমির উর্বরা শক্তি খুব বেশি বলিয়া প্রতীয়মান হইল। এক খণ্ডও পতিত জমি নয়নগোচর হইল না। সকল জমির ওপর সুন্দর ফসল হইয়াছে। অধিকাংশই ধানের চাষ। অনেক রকম অরণ্য পুষ্প দৃষ্টিগোচর হইল। পথের পার্শ্বে এই সকল ফুলের গাছ। কাহারও যত্নে তাহারা এমন করিয়া বর্ধিত হয় নাই। কাহারও কোমল করে বেদনা দিয়া আপনাদের পুষ্টি ও সৌন্দর্য সঞ্চয় করিতে জলসেচন আশায় লালায়িত হয় নাই। পথের পাশে পথিকের ক্লান্তি অপনোদন করিতেই যেন অযত্ন বর্ধিত পুষ্পগুলি পরিপূর্ণ সৌরভে প্রস্ফুটিত হইয়াছে। এই ফুলগুলিকে আমার বড় মধুর লাগিয়াছিল। কোল রমণীদিগের বেণীবদ্ধ অলোকে অলকার সুখ সম্পদ ও শোভা সৌন্দর্য ফুটাইয়া তুলিতেই বুঝি পর্যাপ্ত পরিমাণে তাহারা এই অঞ্চলে অযাচিতভাবে জন্মাইয়া থাকে। কোল পুরুষ ও স্ত্রীলোকেরা ফুল বড় ভালোবাসে। অনেক সময় তারা কুসুমের ভূষণ ধারণ করিয়া থাকে। তাহাদের নিকট ফুলের কোনো প্রকার জাতি বা গৌরব বিচার নাই। ফুল হইলেই হইল। জবা ফুলের পার্শ্বে গোলাপ সমান আসনে সমান আদর পাইয়া থাকে। সেদিন আমি একটি নদীর ধার পর্যন্ত বেড়াইয়া বাসায় ফিরিলাম। তখন বেশ রৌদ্র উঠিয়াছে। পাহাড়গুলির অঙ্গে ধোয়ার মতো ছায়া পড়িয়াছে। এই অবস্থায় পাহাড়ের কোনো অংশের বৃক্ষলতাদি বেশ সুস্পষ্ট পরিলক্ষিত হয়, আর কোনো অংশ ছায়া সমাচ্ছন্ন হইয়াও বেশ সুন্দর দেখায়। বিনোদ আমার জন্য অপেক্ষা করিতেছিল। সে বলিল, চলো নদীতে স্নান করে আসি, তাহলে তোমার নদী দেখাও হবে। আমি বলিলাম, নদী পর্যন্ত ঘুরে এসেছি, কাল তখন আবার যাওয়া যাবে। মধ্যাহ্নে কোনো দিনই আমি শয়ন করি না। তত রৌদ্রেও কোথাও বাহির হইতে পারিলাম না। বৈকালে বেড়াইতে যাওয়ার বন্দোবস্ত স্থির হইল। আমি গালা প্রস্তুত দেখিতে কারখানার মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার গাছের আটার সহিত অন্য কতকগুলি দ্রব্য মিশ্রিত করিয়া গালা প্রস্তুত হইয়া থাকে। প্রথমে এই আটাগুলিকে একটি প্রকাণ্ড টবে ভিজাইয়া রাখা হয়। তারপর সেগুলিকে খুব পরিষ্কার করিয়া ধৌত করা হইলে তাহা হইতে কাঠিকুটি ও কাকর বাছিয়া ফেলিয়া দেওয়া হয়। তাহার পর মির্জাপুর নিবাসী কারিগরগণ গালার প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী অনুযায়ী মশলা মিশাইয়া গালা তৈয়ার করিয়া থাকে। গালা উত্তম শ্রেণীর কি মধ্যম শ্রেণীর হইবে, তাহা এই আটার প্রকৃতি দেখিয়াই কারিগরগণ নিরূপণ করিতে পারে। আটা জঙ্গল হইতে সংগ্রহ করিয়া আনিতে হয়। 40 টাকা হইতে 70 টাকা পর্যন্ত মন্দরে আটা বিক্রয় হইয়া থাকে। কারিগরগণও খুব পুষ্ট বেতন পাইয়া থাকে। এই সকল গালা জার্মানি প্রভৃতি দেশে রপ্তানি হয়। শুনিলাম এই ব্যবসায়ে অত্যন্ত লাভ। গালা প্রস্তুত প্রণালী দেখিতে বড়ই চিত্তাকর্ষক। বেলা 4টার সময় সকলের ছুটি হইয়া গেল। একজন বৃদ্ধা আসিয়া একটি যুবককে বলিল, দেলা জুমে মারি জুমতানা। সে বিনা বাক্য ব্যয়ে তাহার সহিত প্রস্থান করিল। যাইবার সময় নত নয়নে অনুমতি ভিক্ষা করিল। আমি অপর একজন সর্দারকে জিজ্ঞাসা করিলাম, ইহার অর্থ কি? সে বলিল, ভাত প্রস্তুত হয়েছে, আহার করবে এসো। তাহাদের কথোপকথন শুনিতে বড় ভালোও লাগে। বৈকালে বেড়াইতে বাহির হওয়া গেল। একজন ভৃত্য লণ্ঠন হাতে করিয়া আমাদের সঙ্গে সঙ্গে চলিল। এখানকার বাজার খুব ছোট, দেখিবার মতো কিছুই নাই। খান কয়েক ঘরে ব্যবসায়ী হিন্দুস্থানীদের দোকান। তাহারা যে কোন স্থানে নাই তাহা বলিতে পারি না। বাজারে 2খানি খাবারের দোকান, তাহাও হিন্দুস্থানীদিগের। তবে দোকানে শ্রী নাই। খাবারগুলির ওপর একটা পুরু ধুলির স্তর পড়িয়াছে। একখানি 20 হাত লম্বা চালা, তাহাতেই বাজার বসে। যাহারা বাজারে জিনিসপত্র বিক্রয় করিতে আনে তাহাদের মধ্যে অধিকাংশই স্ত্রীলোক। কাকরলি দেখিলাম তরিতরকারির উচ্চ সিংহাসনখানি অধিকার করিয়া একাধিপত্য করিতেছে এবং একমাত্র অনায়াসলভ্য। চক্রধরপুরে গালা, চাল, সরিষা, রেশম, কাষ্ঠ, চর্ম প্রভৃতি দ্রব্যসমূহ প্রচুর পরিমাণে পাওয়া যায়।
এই অঞ্চলের পাহাড় ও জঙ্গলগুলি গভর্নমেন্টের খাস মহল। কমিশনারের বিনা অনুমতিতে কেহ এই সকল পাহাড় জঙ্গলে শিকার করিতে পারে না। শুনিলাম এই সকল পর্বত প্রদেশে শিকার অভিযান করিতে গিয়া অনেক ইংরাজ কর্মচারী অকালে প্রাণ হারাইয়াছেন। চক্রধরপুরে 2-4 জন বাঙালি ব্যতীত আর বাঙালি নাই। স্থানটির জলবায়ু অত্যন্ত সুন্দর ও স্বাস্থ্যকর। লোকে অনায়াসে এই স্থানটিকে বায়ু পরিবর্তনের জন্য নির্দেশ করিতে পারেন। বোধ হয় এই স্থানটি অধুনা জনকোলাহলপূর্ণ মধুপুর প্রভৃতি অঞ্চল অপেক্ষা খুবই ভালো। বাজার দেখিবার পর আমরা রাজবাটি দেখিবার নিমিত্ত চলিলাম। বাজারের সম্মুখের পথ দিয়েই রাজবাড়ি যাইতে হয়। অল্প দূর আসিয়া দেখিলাম একটি অল্প পরিসর নদী, তাহার উপর একটি ক্ষুদ্র সেতু। সেতুটি বাঁশের নির্মিত। সেতুর পরপারেই রাজপ্রাসাদ। এই স্থানটি কেরাই নামে অভিহিত। এখানকার লোকে চক্রধরপুরের রাজাকে কেরাই রাজ বলিয়া থাকে। রাজপ্রাসাদ দেখিবার নিমিত্ত যে আগ্রহ ও কৌতূহল উদ্দীপ্ত হইয়াছিল, দূর হইতে রাজবাড়ি অবলোকন করিয়া তাহা নিবৃত্ত হইয়া গেল। গগনস্পর্শী সৌধচূড়া নাই, ক্রোশব্যাপী গড়ও নাই, রাজপ্রাসাদোপযোগী নহবতখানা নাই, দ্বারে বন্দুক স্কন্ধে প্রহরী পাহারায় নিযুক্ত নাই। রাজৈশ্বর্যের কোনো লক্ষণ সেখানে পরিলক্ষিত হয় না। কেহ ইহাকে রাজবাড়ি বলিয়া নির্দেশ না করিয়া দিলে ইহার নিজের এমন কোনো আকর্ষণ নাই যে দৃষ্টি আবদ্ধ করিতে পারে। ইহা সামান্য একখানি গৃহস্থের বাড়ির ন্যায়। কোনো প্রকার বিশেষত্ব বা জাঁকজমক নাই। শুনিলাম কিছুদিন পূর্বে এই রাজ্যের মধ্যে একটি সোনার খনি বাহির হইয়াছিল এবং রাজাকে অবলম্বন করিয়া একটি যৌথ কারবার প্রতিষ্ঠিত হইয়াছিল। কত লোক ভবিষ্যৎ উন্নতির আশায় সেই কোম্পানির অংশ ক্রয় করিয়া অবশেষে রাঙও পায় নাই। অদৃষ্টকে ফাঁকি দিয়া যাহারা শীঘ্র বড়লোক হইবার অভিপ্রায়ে প্রথমে অগ্রসর হইয়াছিলেন, তাহারা পরে চক্রধরপুরের ওপর নিশ্চয়ই অভিসম্পাত করিতে কুণ্ঠিত হন নাই। বাসায় ফিরিয়া আসিবার সময় রাস্তার 2-1টা চকচকে পাথর কুড়াইলাম। বিনোদ জিজ্ঞাসা করিল, ওগুলো আবার কি হবে? আমি বলিলাম, যদি সোনার খনির দেশে 2-1টা হীরামানিক পেয়ে যাই তো আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। বিনোদ বলিল, পকেটে রাখছো ভালো করছো না, অতি লোভে শেষে সুপারি মনে করে দাঁত ভেঙো না। পরদিন চাইবাসা যাইবার পথে বেড়াইতে চলিলাম। সেদিন আমি একাই বাহির হইলাম। এই পথে প্রায় 2 মাইল অগ্রসর হইতেই একটা লৌহ নির্মিত সেতু দেখিতে পাইলাম। এই সেতুটি পর্বতের বক্ষের উপর। ইহার উপর দিয়া গাড়ি, ঘোড়া, পুষ্পুষ প্রভৃতি যাতায়াত করে। এই স্থানটি অতি নির্জন ও মনোরম। 2 দিকে উচ্চ পাহাড়। পাহাড়ের বক্ষ ভেদ করিয়া এই পথ চাইবাসা অভিমুখে গিয়াছে। একটি নির্ঝর এখানে তুমুল সংগ্রাম বাধাইয়াছে। সে দক্ষিণ হইতে উত্তরে যাইবার মানুষে নিভৃত নির্জন পর্বত গুহা হইতে উদ্দাম গতিতে ছুটিয়া বাহির হইয়াছে বটে, কিন্তু সম্মুখেই প্রকাণ্ড পাহাড় তাহার গতিরোধ করিয়াছে। সুতরাং সে এখানে অত্যন্ত মুখর হইয়াছে। কি বিপুল জলোচ্ছ্বাস, কি গভীর আর্তনাদ! নির্ঝর যেন স্থির সংকল্প করিয়াছে, পর্বতকারা ভাঙিয়া আজ গন্তব্যপথে যাইবেই যাইবে। ভাবিলাম, নির্জনের লোক বাহিরে আসিলে কি এমনই গোল করিতে হয়? চির অন্ধকার কারায় অবস্থান করিয়া আলোকের সংস্পর্শে আসিলে কি এমনই উদ্ভ্রান্ত হইতে হয়? বন্দি মুক্তি পাইলে কি এমনই উতলা ও উদ্দাম হইতে হয়? পাহাড়ের বক্ষের ওপর কখনো এমন অবস্থায় নির্ঝরিণীর সাক্ষাৎ পাই নাই। তাই আজ এই ক্ষুদ্র নির্ঝরিণী নিরীক্ষণ করিয়া হৃদয় পুলক আনন্দে নাচিয়া উঠিল। কত কথাই মনে আসিতেছিল। দক্ষিণের পাহাড় হইতে সে এখানে নামিয়াছে, কিন্তু কিছু দূর আসিয়াই সে দেখিয়াছে সম্মুখে বিশাল পর্বত। পথ নাই বলিয়া পর্বতে যেন গিরি নির্ঝরিণীকে গৃহে ফিরিয়া যাইতে বারবার অনুরোধ করিতেছে, কিন্তু সে এই কথায় কর্ণপাত করিতেছে না। তাহার প্রতি শব্দে যেন ধ্বনিতে হইতেছিল, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পথে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ,
উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। এই সময় দেখি আমাদের বাসার সর্দার ইন্দ্র একটা ছাক শিশু কোলে লইয়া সেই পথে আসিতেছে। সে যেন আমাকে দেখিয়া আশ্চর্যান্বিত হইল। ইন্দ্রের সম্বন্ধে এখানে দুই একটি কথার উল্লেখ না করিলে একটি পবিত্র প্রণয় কাহিনী পাঠক পাঠিকাদিগের নিকট অজ্ঞাত থাকিয়া যাইবে। আমাদের কারখানায় কামিনী কাজ করে। কামিনীকে ইন্দ্র ভালোবাসে, বিবাহ করিতে চায়, কিন্তু কামিনী তাহাকে এমন ভাব দেখায় যে সে তাহাকে মোটেই দেখিতে পারে না, সে তাহাকে চায় না। তার কথা শুনিলে জ্বলিয়া ওঠে, ছায়া দেখিলে লাফাইয়া সরিয়া যায়। ইন্দ্র এই সকলে জানিয়া আরও তাহার দিকে আকৃষ্ট হইয়াছে। বিনোদ ইন্দ্রকে বুঝাইয়াছে যে, তুই এই নূতন বাবুকে পাকড়া, তাহলেই তোর বাসনা পূর্ণ হবে। তাই নাকি সে আমার পূজার জন্য পাঠা সংগ্রহ করিয়াছে। আমি তাহাকে আশ্বাস দিয়া বাসায় ফিরিলাম। তাহার জন্য সত্য সত্যই প্রাণে ব্যথা লাগিয়াছিল, কারণ লোকটা বড় ধর্মভীরু ভালো মানুষ। বাসায় বসিয়া বিনোদকে বলিলাম, এ আবার কি হয়েছে? বিনোদ হাসিয়া বলিল, ও লোকটা বিয়ে পাগলা হয়ে গেছে। কামিনীকে বিবাহ করিবার জন্য ওকে যা কিছু করতে বলবে ও দ্বিরুক্তি না করে তাই করবে। এমন ধারা তো বাবা গরিব লোকের ভিতর কখনো দেখিনি। আমি হাসিয়া বলিলাম, প্রণয়ের রীতি সর্বত্রই একরকম। বড় লোকের বা ভদ্রলোকের জন্য রতিপতিকে স্বতন্ত্র বা নূতন স্বর যোজনা করিতে হয় না, সে একই স্বর, একই সন্ধান, একই প্রয়োগ। কামিনীকে সেদিন বৈকালে ডাকিয়া পাঠাইলাম। সে অত্যন্ত সংকোচের সহিত আমার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইলে আমি বলিলাম, তুমি ইন্দ্রকে এখানে ডেকে আনো। সে মৃত্তিকার প্রতি নত দৃষ্টিতে চাহিয়া রহিল, নড়িল না। আমি মনে মনে সকলই বুঝিলাম। পুনরায় বলিলাম, ইন্দ্রকে ডেকে আনো। এবার সে ছলছল নেত্রে উত্তর করিল, তাহার সহিত কথা বলবো না। কেন? তাহার গণ্ডস্থল লাল হইয়া উঠিল। সে বলিল, সে কেন আমায় বিয়ে করতে চায়? বিবাহে কি তোমার মত নাই? আমার বাবাকে না বলে কেন আমাকে বলে? আমি তো বলেছি বাবাকে বলতে। এই সুন্দর নীতিবন্ধনটি অশিক্ষিত জাতির মধ্যে বড়ই মধুর ও প্রাণস্পর্শী বলিয়া মনে হইল। ইহাদের বিবাহ প্রায় রথের দিনেই প্রশস্ত। বিবাহের অনুষ্ঠানটি দেখিতে বড়ই সুন্দর। অভিভাবকবর্গ দুই দিকে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইয়া থাকে। বিবাহার্থী কন্যাগণ পরস্পরের হাত ধরাধরি করিয়া বৃত্তাকারে নৃত্য করিতে আরম্ভ করে। সেদিন তাহারা বিশেষ করিয়া ফুল সাজে সজ্জিত হয়, সর্বাঙ্গে ফুল পরে, কর্ণে দুল দুলাইয়া দেয়। বিবাহার্থী পুরুষগণ তীরধনুক লইয়া যাত্রার দলের রামলক্ষণের মতো এক পার্শ্বে দাঁড়াইয়া এই সকল কুমারীদিগের প্রতি অনিমেষ নয়নে তাকাইয়া থাকে ও তাহাদের নৃত্যভঙ্গির প্রশংসা করে। যে কন্যাটি যাহার মনোনীত হয় ছুটিয়া গিয়া নিত্যাবস্থা হইতে সে তাহার হস্ত ধারণ করিয়া লইয়া আসে। এই স্বেচ্ছা গ্রহণে কুমারীরা বা তাহাদের অভিভাবকবর্গ কোনো প্রকার আপত্তি করে না। সঙ্গিনীদের হস্ত পরিত্যাগ করিয়া কন্যা তখন তাহার সহিত চলিয়া আসে। নৃত্য কিন্তু বন্ধ যায় না, সমানে চলিতে থাকে। এই সময়ে বাজনা বাজিয়া উঠে। কন্যার মাতা পিতা বরের মাতা পিতার নিকট তখন ছাগল, কাপড়, কড়ি দিয়া কন্যাকে গৃহে লইয়া যাইতে অনুরোধ করিতে থাকে। তাহাদের দল তখন এই বিবাহ প্রাঙ্গণ হইতে প্রস্থান করে। ইহার পর সাহেবদের মধুচন্দ্রের মতো নবদম্পতি গৃহে অবস্থান না করিয়া কিছুদিন আনন্দে পাহাড়ে জঙ্গলে অতিবাহিত করিয়া আসে। কামিনীর পিতাকে ডাকাইয়া ইন্দ্রের সহিত তাহার কন্যার বিবাহ প্রস্তাব করিলাম। সে আমাদের এই ব্যাপারে আগ্রহ অবলোকন করিয়া আনন্দের সহিত সম্মতি প্রদান করিল। যেদিন কামিনীর সহিত ইন্দ্রের পরিণয় সুসম্পন্ন হইল, তাহার পরদিন আমি বন্ধুবান্ধবের নিকট বিদায় গ্রহণ করিয়া বাড়ি ফিরিলাম। কিন্তু চক্রধরপুরের সেই মিলন মাধুর্য কখনো ভুলিতে পারিব না। ইন্দ্র ও কামিনী আমার জিনিসপত্র গাড়িতে তুলিয়া দিয়া গেল। গাড়ি ছাড়িবার সময় তাহারা আধুনিক সভ্যতা অনুযায়ী কোনো প্রকার সৌজন্য প্রকাশ করিতে অনভিজ্ঞ হইলেও এমন কয়েকটি আন্তরিক কৃতজ্ঞতার ভাব তাহাদের অঙ্গভঙ্গিতে ফুটিয়া উঠিয়াছিল, যাহা এ জীবনে আর কখনো দেখিব বলিয়া মনে হয় না।